আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তখন তিনি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন, দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না। তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্ন জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব এফ হাসান আরিফ, তার কারণেই চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পান, কারণ তিনি একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে, যেটা জনাব আসিফ নেন নাই, সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই। সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব ইশাককে বসতে দেন নাই। তো আপনি কি মনে করেন যে সপ্তাহ 10 দিন বা 15 দিনের জন্য জনাব ইশাক মেয়র হলে সেটা কি, মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা, মানে এটা আপনার গায়ের জোরের ব্যাপারটা? হ্যাঁ, প্রথমত খালেদ ভাই পার্সোনালি নেওয়ার তো এখানে সুযোগ নাই। এখানে এই ধরনের জনগুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায়ে থেকেই আসে, এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না। তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফর্মালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে, এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো, যেটা আপনিও জানেন। এবং তখন এই যেহেতু আমি মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য যে কেউ থাকলে তাকেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হতো। এবং আপনি যদি ইশরাক ভাইয়েরও লাস্ট দু একটা প্রেস ব্রিফিং এ উনি নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বোঝানো হয়েছে, উপদেষ্টা পরিষদ ভুল বুঝাইছে। তো উনি কিন্তু নিজেও বলেছেন, তো সেই জায়গায় আমার একক স্বেচ্ছাচারী ভাবে এই ডিসিশন নেওয়ার আসলে কোনো ইয়াটা কোথায় আসে, মানে শাহাদাত যখন মেয়র হন তখন হাসান আরিফ ছিলেন, ইশরাক যখন মেয়র হতে পারেন নাই তখন আসিফ সাহেব ছিলেন। সেই জন্য মনে হয় যে এখানে আসিফ সাহেব কোনো কিছু করেছেন কিনা। না, এটা হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই, এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই, কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না। তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব। এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল, একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যার সহযোগিতা করছেন, অ্যাটর্নি জেনারেলও এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে। তো এটা যে এককভাবে আসিফ মাহমুদের, এটা রাজনৈতিক কারণে অনেক সময় বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে অনেকে মনে করতে পারেন, তারা সেভাবে অ্যাটাক করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তো ইশরাক ভাই নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদে আসলে সিদ্ধান্ত। আমার মনে হয় যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কিন্তু এখানে আবার একটা কথা আসে যে উত্তর ঢাকায় আপনি প্রশাসক নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ আপনার একক সিদ্ধান্তে। জনাব এজাজ সাহেবের আগে পিছে যাই এইটা নিয়ে কি আপনি একটু বলবেন? ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দা রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা, তাদের দুইজনের একক পছন্দ, তাদের আপনি একটু এজাজ ভাইয়ের নিয়োগটাও কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটা কোনো মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই, কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং ওই দিন আমি কোনো একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম, আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না, ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না। তো সেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আমাকে সিদ্ধান্ত জানানো হয়েছে, আমি সেটা বাস্তবায়ন করেছি। তো এখন এটা তো পারসেপশন, ওই যে বললাম যে রাজনৈতিক কারণে পারসেপশন তৈরি করা হয় যে একক সিদ্ধান্ত এত বড় জায়গায় আসলে নেওয়ার সুযোগ নাই। যদি একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিতাম, আরো অনেক কিছু। আপনার কাছে কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কোনো একটা বক্তব্যে বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি এটা পরিষ্কার করতেন যেটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তাহলে আপনার উপর এতগুলি জিনিস আসতো না? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যান্য উপদেষ্টা পরিষদ ইচ্ছা করে এটা জনাব আসিফের উপরে আনতেছেন, এরকম আপনার মনে হয়? হয়তো সরকার থেকে আরো ভালো কমিউনিকেশন করার সুযোগ ছিল। এটা উনি নিজে না বলেও উনার প্রেস সচিবকে দিয়ে ওটা বলাতে পারতেন। আমি কিন্তু এটা এখন পর্যন্ত, মানে আপনি ঠিকই বলেছেন, ইশরাক সাহেব বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু খুশি নেই। আমার মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যুপরি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তখন হাসান আরিফ এটা খেয়াল করেন নাই, এবারে আসিফ সাহেব সেটা খেয়াল করেছেন। স্পষ্ট আমি সত্যি মানে সামারি করলে এরকমই দাঁড়ায় কথাটা। তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান আরিফকে অনেকদিন ধরে চিনি, আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে, সেটি জনাব আসিফের যখন মনে না হইলো, তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন। এটাকে আপনার মনে হয় এটা পরিষ্কার করা দরকার ছিল সরকারের? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আরো বেটার কমিউনিকেশন হতে পারতো, যেটা হয় নাই আনফরচুনেটলি। তবে এখানে আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা বারবার বলছি যে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয় নিয়ে যমুনার সামনে মানে যমুনা পর্যন্ত ব্লকেড হয়ে গেল, অবরোধ হয়ে গেল, এরকম বিষয় নিয়ে আমি আসিফ মাহমুদ একা সিদ্ধান্ত নিয়ে নিব, এটা আসলে মানে এটা আমি মনে করি না যে কোনো সচেতন মানুষ এটা বিশ্বাস করবে। ইভেন যেহেতু মানে ইশরাক ভাই বলছে এটা খুব ক্লিয়ার যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং এজাজ ভাইয়ের নিয়োগটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং ওই দিন উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে পর্যন্ত আমি উপস্থিত ছিলাম না। আমার কাছে যেহেতু আমি স্টেশনের দায়িত্বে আছি, সেই জায়গা থেকে আমার হচ্ছে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হয়। আমার এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়, রাজনৈতিক বিভিন্ন ব্যাপার এখানে আছে। অ্যাবসলিউটলি। এবং বাংলা ভাষায় এই প্রবাদটাকে আমরা বলি যে পরের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা। এখানে আমরা একটু আপনার কাছে আসি, সেইটা হচ্ছে যে সম্প্রতি মুরাদনগরে মানে
ইনসিডেন্টালি আমি জনাব আসিফ সচিব ভাই, আপনার কাছ থেকে আরেকটু বেশি সময় আমি একটু চেয়ে নিচ্ছি, যে কারণ আমরা একটু আরো কিছু প্রশ্ন আপনার মধ্যে। সম্প্রতি মুরাদনগর, ইনসিডেন্টালি মুরাদনগর আমার উপজেলা, মানে আমার পিতা পিতামহ সেই উপজেলা থেকে এসছেন, আমার বাবা দাদা যাদেরকে বলে আর কি। তো আমারও কিছু খবর পাওয়ার কিছু নিজস্ব সোর্স আছে, তো সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটা আসলে সরকারের সাপ্লাই করা কোনো সোর্স না। তো সেই জন্য আমি বলতেছি যে এই কথা তো ঠিক যে একই পরিবারের তিনজনের হত্যা, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের বিরুদ্ধে আছে। মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত চেয়ারম্যান কেন্দ্রের কেউ পলাতক, কেউ জেলখানায়, অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন? এখন এই কথা এই কারণে আসছে যে যে সরি শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম, সেইটার জন্য আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন, এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে, সেই ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ, আমি বাংলা ভিশনের যে কি দেখানো হয়েছে সেটা থেকে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিস আপনাকে বললাম, যে তিনজন, তার হত্যা, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, ইউপি চেয়ারম্যান, সে আওয়ামী লীগ আমলে ছিল, সবটা মিলে যদি আপনি এটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছেন কিনা, এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্বে আসার পরে, তখন হাসানের স্যার দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার বিভাগে, তখন পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে এবং পরবর্তীতে পরিপত্র জারি করে। কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত, মানে প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল্ড পর্যায়ে নাই। সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল, যেহেতু ভাঙা হয় নাই, অধ্যাদেশ পরিবর্তন হয় নাই, সেহেতু যে কাউকে যে কোনো সময় বের করে দেওয়ার সুযোগ নাই। যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে 60 দিন স্টেশনে উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে। সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু শিমুল বিল্লালের ঘটনা আমি পরবর্তীতে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি 5 বছর পরে পলাতক ছিলেন না একদিনের জন্য, তিনি স্টেশনেই ছিলেন। তো নিয়ম অনুযায়ী আসলে তাকে করা হয় নাই। এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন করা হয় নাই, তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই এবং পরিপত্র জারি করা হয় নাই। ইউনিয়ন পরিষদগুলো আগের মতোই বহাল ছিল, শুধুমাত্র যারা পলাতক ছিল, স্টেশনে ছিল না, যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে, আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করা হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন যে জনাব শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না? আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না, তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি। আচ্ছা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন যতদূর আমি জানি। এবং শেল্টারের বিষয় যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে শেল্টার দেওয়া হচ্ছে, ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের। এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে, অনেক ফোন দিয়ে ছবি তুলে ডেট লেখা থাকে, ওই ডেট এন্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে। আমার কাছে ডেট এন্ড টাইম সহ ছবিটা আছে। তো এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে। তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন, পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি, এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদীর স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি ভিকটিম তিনিও বলেছেন যে আগের রাতে 2টায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তার বাসায় ওই বৈঠকটা হয়, যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল। শাহ আলম, তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন। ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল, তিনিও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল, ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল। রাত 2টা বাজে বৈঠক হয়। এইটা কিন্তু হচ্ছে বাদী স্টেটমেন্ট, আমার কাছে স্টেটমেন্ট অডিও রেকর্ড আছে। এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যার সিদ্ধান্ত হয়। এবং প্রথম 15 দিনের বক্তব্য যদি দেখেন ভিকটিম ফ্যামিলির, কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই। এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে, 2 সন্তান হারিয়েছে, তার স্টেটমেন্ট আছে, ছোটখাটো মিডিয়াতে এসেছে, যে তিনি বলছেন যে তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন, কুপরামর্শ দেন, উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন, কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি। কিন্তু পরিবারের আরেকাংশকে এবং তার মেয়ের ব্যাপারে যখন আমরা বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি, তিনি বলেন যে তার মেয়েকে তিনি আর সেই সময়ের পর থেকে পাচ্ছেন না, তার মেয়ে অন্য জায়গায় আছে। এবং এই যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, বক্তব্য, যেটা প্রথম 15 দিনে আসেনি। আপনি তো যে কোনো ক্রাইমের ক্ষেত্রে যদি আপনি ভিকটিমের বক্তব্য নেন, তাহলে তো আপনার ফার্স্ট বক্তব্যটা বিশ্বাসযোগ্য হওয়া উচিত, যেটা পরবর্তীতে তাদেরকে। এবং এরকম হতে পারে জনাব ভূঁইয়া, এটা কি এরকম হতে পারে যে প্রথম দিকে আপনার ভয়ে তারা সত্যি কথা বলতে পারেন নাই? আমার ভয় তো প্রথম দিকে যদি আমার ভয়ে না বলতে পারে, পরে কিভাবে তাহলে বলতেছে? অনেক কষ্টে সাহস এটা। এবং
এবং না এখানে যদি যার স্ত্রী মারা গেছে, যার 2 সন্তান মারা গেছে এবং উনি সেখানে থাকলে উনিও হয়তো মারা যেতে পারতেন, তিনি বলছেন যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে। এই ভিডিওটা আছে, আমি প্লে করে আপনাকে শোনাতে পারি, যে আচ্ছা। তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আমাদের নাম অন্তর্ভুক্ত করেন, কিন্তু তারা সেটা প্রাথমিকভাবে রিফিউজ করেছেন। ওকে তার নিজের স্টেটমেন্ট আছে। ওকে। সম্প্রতি আপনার বাবা বিল্লাল হোসেনের বিষয়ে আরেকটা অভিযোগ এসেছিল, যেটা আপনি আসলে স্বীকার করেছেন, যে একটা ঠিকাদারি লাইসেন্স হওয়ার পর আপনি এটা বিব্রত হয়েছিলেন। আপনি বলেছিলেন যে সেটি আসলে একটি ভুল এবং এটি প্রত্যাহার করা হয়েছিল এবং তার এটিকে নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের উপর অত্যাচার, যেটি আসলে মানে তাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালানোর কথা, তিনি এই অভিযোগ করেছিলেন যে বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম, সেটাই বিল্লাল হোসেন অর্থাৎ আপনার পিতা, সেটাই তার আসলে এই মানে প্রতিশোধ নেয়ার কারণ। এইটা সম্পর্কে আপনি একটু কিছু বলবেন যে এইটার বিষয়টা কি? হ্যাঁ ভাই, প্রথমত ওই রিপোর্টে তো খুব সুন্দর করে দেখানো হয়েছে, কান্নাকাটি সহ ইমোশন দিয়ে করা হয়েছে। তো আমার কাছে এখানে পেপারেই আছে যে এই যে বহিষ্কারের কথা যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে বাবার স্বাক্ষর নকল করে, এবং হাইকোর্টের ভার্ডিক্ট আছে যে এই স্বাক্ষরটা নকলকৃত, এটা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করে ভার্ডিক্ট দেওয়া হয়েছে। স্বাক্ষর নকল করে একটা পদত্যাগ পত্র, মানে অব্যাহতি পত্র, যে উন্নত চাকরি হয়েছে বিধায় আব্বু হচ্ছে যে প্রধান শিক্ষকের পদে অব্যাহতি এবং ছাড়পত্র প্রসঙ্গে এই যে আমার কাছে এটা আছে, যে স্বাক্ষর নকল করে ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে, যদিও সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাতের কারণে বহিষ্কার করা হয়েছে। আমার কাছে হাইকোর্টের এখানে ভার্ডিক্টও আছে এবং শিক্ষা বোর্ডের ভার্ডিক্ট আছে। এটা ওই সময় তার আমি উপদেষ্টা ছিলাম না, যে ওই সময়ের ভার্ডিক্ট আছে যে এটা স্বাক্ষর নকল করে তাকে তার পদ থেকে সরানো হয়েছে, এবং এটা তখনকার সরকারি প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না শোনার জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে। এবং আমার কাছে এই তখন, এবং এই যে শিক্ষারানী যার কথা বলা হচ্ছে, তিনিও 4 বার বহিষ্কৃত হয়েছেন, 4 বার, একবার না 4 বার, এবং 4 বারের মধ্যে 3 বারই ওই সময়কার যিনি ম্যানেজিং কমিটির ডিরেক্টর মানে সভাপতি মোহাম্মদ আলী দ্বারা 3 বার তিনি ইয়া হয়েছেন। পরবর্তীতে তাদের মধ্যে বোঝাপড়া হয়েছে এবং তারা বাবার বিরুদ্ধে এটা করেছে, যদিও হাইকোর্টের রায় একবার না, যখন শিক্ষা বোর্ড আব্বুকে পুনর্বহাল করলো ওরা সেটা মানলো না। আপনার কাছে কি মনে হয় যে এই যে একটা ষড়যন্ত্র বা আপনি যেটাকে বলছিলেন যে এইভাবে সাজানো গোছানো জিনিস, এটার কারণ কি? জনাব বিল্লাল সাহেব কি রাজনীতিতে ওখানে সক্রিয়, নাকি তিনি রাজনীতি করবেন, নাকি আপনি উপদেষ্টা হওয়ার পরে আপনার এই জায়গার শত্রু বেড়েছে বলে আপনি মনে করেন? এটা আমি মুরাদনগরের বিষয়ে যদি বলি, মুরাদনগরের ইয়াটা ছিল নির্বাচন করা কিংবা রাজনীতি করার জায়গা থেকে না, কারণ মানে আমি যদি রাজনীতি করিও আমার মানে রাজনীতির সেন্টারটা মুরাদনগর হওয়াটা আমার জন্যই আরো নেগেটিভ, কারণ যোগাযোগ থেকে শুরু করে সময়, কারণ আমি পলিটিক্স করলে আমি ন্যাশনাল জায়গা থেকে, ন্যাশনাল অ্যাপ্রোচ থেকে করবো, আমি তার স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে রাজনীতিটা করবো না। তো সেই জায়গা থেকে আমার জন্য তো ঢাকা সুইটেবল পজিশন। তো আমি মুরাদনগরের মূলত আমার ইয়া ছিল যে, আপনি জানেন যে বিগত আওয়ামী লীগের সময়ে কুমিল্লার যে অঞ্চলগুলো বিশেষ করে বিরোধী পক্ষের বিএনপি বা জামাত অধ্যুষিত সেই অঞ্চলগুলোতে উন্নয়ন কার্যক্রম হয় নাই বললেই চলে। এবং আমার এখানে আমি এসে দেখলাম যে অনেকগুলো কাজ স্যাংশন হয়ে আছে, বরাদ্দ আছে, কিন্তু সেগুলোর কাজগুলো আসলে শুরু করা হয়নি ওই আঞ্চলিক বৈষম্যের কারণে। আমি সেই কাজগুলো আসলে করতে চাইছি এলাকায়, এবং ওই সংক্রান্ত যে কার্যক্রম সেটার সাথে ঠিকাদারি নিয়ে মানে ঠিকাদারি সংক্রান্ত টাকা পয়সা, ঠিকাদারি সংক্রান্ত কিছু না এখানে। আসলে যেই লাইসেন্সটা বাবা করেছিলেন সেটা ছিল জেলা পর্যায়ের একটা লাইসেন্স, এটা মানে অত বড় লাইসেন্সও না, যেটা আসলে এক্সিএন কর্তৃক মানে জেলা ইঞ্জিনিয়ার যিনি থাকে স্থানীয় সরকার তিনি এটা দিয়েছেন, এবং সেটা আমি অবগত ছিলাম না। রিপোর্ট করার আগে আমাকে সাইর ভাই নক দিয়েছিলেন যে এরকম একটা বিষয় আমি পাইছি, এটা তুমি জানো কিনা। পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা সত্য, এবং আমি ওনাকে বলার পর উনি রিপোর্ট করলাম, পরের দিন যথারীতি আমি সেটা, যেহেতু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থায় এটা স্বার্থের সংঘাত হয়, সেই জায়গা থেকে এটা ইয়া করা। কিন্তু এটা যদি আমার বাবা না হয় অন্য যে কেউ করার, তো এটা তার মানে স্বাধীনতা আছে, যে কোনো ব্যক্তি হিসেবে তো ব্যবসা করার স্বাধীনতা আছে, কিন্তু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থায় এটা অবশ্যই স্বার্থের সংঘাত। যদিও আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী স্বার্থের সংঘাতকে কোনো অপরাধ বা ইয়া হিসেবে বিবেচনা করে কিনা আমি জানি না, কারণ আপনি যদি এখনো দেখেন আপনাদের প্রধান উপদেষ্টা করেন না, তিনি গ্রামীণের নামে অনেকগুলি জিনিস নিয়েছেন যেটা উনি পরে নিলেও পারতেন, নিজের ইয়াও বাদ দিয়েছেন অনেকগুলা, নিশ্চয়ই আপনার আলোচনা করেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে আমি সেটাকে কোনোভাবেই ইয়া করে নেই, প্রশ্রয় দিই, এবং সেটা আমরা কিন্তু বাতিল করেছি সাথে সাথে, এবং আমি বাবাকে বুঝিয়েছি। এবং তার ওই ঘটনার পর থেকেই মোস্টলি গত 5 মাস বাবা আমার বাসায় আছেন, উনি স্কুল থেকে ছুটি নিয়েছেন 6 মাসের, যে স্কুলে উনি প্রধান শিক্ষক সেখান থেকে ছুটি নিয়ে বাসায় আছেন। আমি বুঝিয়েছি উনি বাসায় থাকছেন, যেহেতু বাইরে গেলে নানা ধরনের বিতর্কে জড়ানোর একটা চেষ্টা আছে। এবং খালেদ ভাই আমার কাছে যে রিপোর্টটা হয়েছিল সেই রিপোর্টের সব পেপার একদম এভিডেন্স সব আমি একদম নিয়ে বসছি। সময় হবে না ইয়া করা, না অবশ্যই সময় হবে, আমি এটা নিয়ে কথা বলতে চাই, কিন্তু দুটো বিষয় আপনার একটু প্রশ্ন আছে। আমি প্রথম কথা হচ্ছে যে আপনি এটা একদম পরিষ্কার করেছেন যে মুরাদনগর বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেকে রাখতে চান না, স্থানীয় এলাকায় এমপি হওয়াটা সেটা আপনার জন্য নানা কারণে এটা এখন কঠিন। তো এটি তো মোটামুটি পরিষ্কার, আপনি রাজনীতিতে এলেও আসলে মুরাদনগর থেকে আসলে নির্বাচন করার ব্যাপারে আপনার কোনো ইচ্ছা নাই, সেটি আসলে মূলত ওই এলাকায় যে কাজ বা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আসলে ভাগ বাটোয়ারা নিয়ে এটা হচ্ছে, এটা একটা পরিষ্কার বিষয়।
দ্বিতীয় জিনিসটা, আপনি যেভাবে বলতেছেন এবং যে এভিডেন্সগুলো এখন আপনার হাতে আছে, সেই ক্ষেত্রে আপনি এটা আদালতে ট্রাই করবেন কিনা, যেসব অভিযোগগুলি করা হয়েছে আপনার বিরুদ্ধে বা যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যারা আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ব্যাপারটা আপনি আদালতে তুলবেন কিনা? হ্যাঁ, প্রথমত কেউ লিগ্যাল কোনো অভিযোগ তো করেন নাই, এখানে ডিফেমেশন করা হয়েছে এবং এক ধরনের পারসেপশন তৈরি করা হয়েছে, সোশ্যাল জাস্টিস হয়েছে আর কি, এক ধরনের আপনি ডিফেমেশন সুট করবেন কিনা, মানে এর চেয়ে অনেক ছোট কারণে অনেক ডিফেমেশন সুট? অবশ্যই আমি ডিফেমেশন স্যুট করব এবং সেই জন্য আমরা সব এভিডেন্স একত্র করেছি এবং যেহেতু একটা রিপোর্ট হয়েছে সেটার একটা রিবাটালও আমরা তৈরি করেছি। আমি যদিও মানে ওপেন আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের যে কোনো মিডিয়াকে এটা নিয়ে একটা ফ্যাক্ট বেসড ইয়ে করার জন্য, আপনি চাইলে আপনিও করতে পারেন, দুই পক্ষের কথা শুনে। ওর কিন্তু একপাক্ষিক রিপোর্ট করা হয়েছে, দুই পক্ষের কথা শুনে আমাদের কাছে যে এভিডেন্স আছে এগুলো নিয়ে জনবিশ্বাস করছিল একরকম, মানে এটা কি বলে, একরকম চ্যালেঞ্জই আমি বলবো। তিনিও তরুণ, প্রায় আপনার থেকে একটু বড় অবশ্য, কিন্তু তিনিও তরুণ, তিনিও একরকম চ্যালেঞ্জ জানিয়েছেন। তো আমরা মনে করি যে এইসব বিষয়গুলি নিয়ে যদি কোনো ডিসপিউট হয় সেটা আদালতে এটা মীমাংসা করা উচিত, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি উপদেষ্টা, সেই জন্য আপনি কোনো বাড়তি প্রভাব আপনার থাকবে সেটা আমরা মনে করি না। আমরা মনে করি আদালতেই এটির সমাধান হওয়া উচিত যদি এরকম। অবশ্যই আমি উপদেষ্টা হয়ে যাই, আমার তো বিচার চাওয়ার অধিকার আছে, তো সেই জায়গা থেকে এটা আমরা আইনি ব্যবস্থা নিব এবং সেই জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সহ সবকিছু আমরা প্রস্তুত করছি। আপনার সাবেক এপিএস জনাব মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক, তার বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমাদের প্রশ্ন, এটি আপনি কখন জানতে পেরেছিলেন এবং দুর্নীতিতে জড়িয়ে তিনি আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা? কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব। আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা? যদি আপনি ফেয়ার ট্রায়াল চান, আপনারও আসলে দুদকে হাজিরা দেওয়া উচিত কিনা, পুরোটা নিয়ে যদি একটু বলেন। এটা তো খালেদ ভাই, এটা তো মানে বিভিন্ন রিপোর্টে আসলে পারসেপশন তৈরি করা হয়েছে। এখন যদি আমি প্রথম দিক থেকে বলি যে মোয়াজ্জেম নিজে অব্যাহতি দিয়েছে, তো অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা করা হয়েছে, এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে, মানে অপসারণ করা হয়েছে। অব্যাহতি আর অপসারণের মধ্যে তো পার্থক্য আছে, তো এটাকে প্রচারটা করা হয়েছে প্রাথমিকভাবে ভিন্নভাবে, এবং পরবর্তীতে আমি যেটা বললাম যে এই যে গোয়েন্দা সংস্থা চোথায় নিউজ করে 311 কোটির একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠাই দেয়া। এখন আমি টকশোতে একজন নেতাকে বলতে শুনলাম যে 200 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি, এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না। কিন্তু আপনি যদি দেখেন সে সময় করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে করার জন্য, তদন্ত করার জন্য, এবং দুদকে সেটা তদন্ত চলমান আছে। সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোনো প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে, কোনো নতুন সম্পত্তি ক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট, মানি লন্ডারিং, এই বিষয়গুলো আছে কিনা, এই ধরনের কোনো প্রকার প্রমাণ তারা পান নাই। একটা জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে মোয়াজ্জেমের বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে 14 লাখ টাকা একবার ঢুকছে, আবার বের করা হয়েছে, এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই, আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য কোন একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয়, এই জন্য কারো থেকে ধার নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করে আবার পরিশোধ করা হয়েছে। তো এটা আমারও দায় বর্তায়, যেটা খোঁজ নেওয়া যে আমার ক্ষমতার অপব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা। সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মোহন ভাইকে জিজ্ঞেস করতে পারেন, আমি নিজে ওনাকে ফোন করে বলেছি যে আপনি করেন, এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন, করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে। কিন্তু সেরকম কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই, সেরকম কিছু দুদকেও পেয়েছে বলে আমি সর্বশেষ আপডেট জানি না। অবশ্যই সেটা যেহেতু তদন্ত চলমান আছে, সেটার বিষয়ে রিপোর্ট পাওয়া যাবে, সবাই দেখবে। কিন্তু এটা এই যে রিপোর্ট করে সমানে বিভিন্ন জায়গায় মিম বানিয়ে বা ফেসবুক পোস্টে একটা পারসেপশন যে তৈরি করা হলো যে এপিএস দুর্নীতি করছে মানে উপদেষ্টাও দুর্নীতি করছে। আজ পর্যন্ত দেখেন আমাদের এত সার্ভেলেন্স হয়, এত কিছু লিক হয়, এত মানে ভিডিও চলে যায়, এটা চলে যায়, ওটা চলে যায়, আজ পর্যন্ত আপনার কি মনে হয় না যেরকম কিছু করলে মানে দুর্নীতির প্রমাণ কিংবা দুর্নীতি করে থাকলে অর্থ তো মানি ম্যানেজমেন্ট, এটার কোনো প্রমাণ আমার অবশ্যই মনে হয়। ভালো প্রশ্ন করছেন আসিফ, আমার কাছে মনে হয়, কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা, আপনি এগুলি চাপাও দিতে পারেন, সেই জন্য এটা হইতে পারে আর কি যে আমরা জানতে পারতেছি না, আমরা যারা সাধারণ লোক। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। আমাদের প্রশ্নটা একটু এরকম, আমাদের দর্শকদের মতটা একটু বলে রাখি। দর্শকরা বলছেন যে আমি নাকি আপনাকে কুসুম কুসুম প্রশ্ন করছি এলাকার, কারণ শিখারানি নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন, উনার বাবা মব করে তাকে লাঞ্ছিত করেছেন, এটার এখতিয়ার তাকে কে দিয়েছেন? এটা জনাব এস এস সামির এই প্রশ্ন করেছেন। আপনি এটা জবাব একটু এটার পরে দিয়ে না, আপনি শুধু এইটা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তার উপদেষ্টারা এবং তার সরকারে যারা থাকবেন তারা সম্পদের হিসাব দিবেন। আপনি কি আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন? মানে আপনি কি আপনার সম্পদের হিসাব দিবেন? মানে এই উপদেষ্টা হওয়ার পরে কি আপনার সম্পদ অনেক বেড়েছে? মানে দুইটাই যদি সম্পদের হিসাবের ক্ষেত্রে সম্পদের হিসাব প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না, তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে 3 নাম্বার খোলার পরে 1 বছর পর আয়কর রিটার্ন জমা দিতে হয়। তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা হয়নি, সে কারণে আমি সম্পদের হিসাব দিতে পারিনি। আমি ক্যাবিনেটকে অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না, যে কারণে আমার 3 নাম্বারটা নতুন খোলা হয়েছে। তো সম্পদের হিসাবটা আমি যখন যেহেতু 1 বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে, আয় আছে, তো এটা আমি যথারীতি দিব, এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে এটা আমি সরকারের কাছেও দিব এবং পাবলিক ডোমেইনেও আমার সম্পদের আয় ব্যয়ের হিসাবটা আমি দেব।
ওকে, আর মব করে শিখারানির ব্যাপারটা কি আপনি এটার কোনো জবাব দিতে চান? জনাব এসএস আমির একটা কথা হ্যাঁ, বলছেন। অবশ্যই অবশ্যই এখানে মানে মব করে যেটা বলা হচ্ছে একটা ভিডিওতে দেখানো হচ্ছে, কিন্তু সেখানে মানে ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিংলি করা হয়েছে। শিখারানী যখন তিনি প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, যখন বাবাকে এই যে স্বাক্ষর জালিয়াতি করে অব্যাহতি দেওয়া হলো 3 কি 4 বছর 5 বছর বোধহয়, তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা। আমাদের স্কুলে আমি 2 বছর পড়াশোনা করেছি, ক্লাস 6-7। তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে, ওই মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে, ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টরা নামাজ না পড়তে পারে, স্টুডেন্টদেরকে মারধর করা। আপনার মনে আছে খালিদ ভাই, 5 আগস্টের পরে ইভেন হলিক্রস কলেজের মতো ইয়াতেও যেসব টিচারদেরকে স্টুডেন্টরা পছন্দ করতো না, তাদের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করা হয়েছিল। এবং মানে দেশের অনেক ভালো ভালো স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটেছে, এবং এটারই ধারাবাহিকতা হিসেবে 5 আগস্টের পরে শিখারানী রায়ের বিরুদ্ধে যেহেতু স্টুডেন্টদের একটা ইয়া ছিল, ক্ষোভ ছিল, তারা সেটা বই প্রকাশ করতে গিয়ে। জনাব আসিফ সচিব ভাই, আপনি কি সত্যি এটা বলতেছেন যে বাংলাদেশের কোনো একটা হিন্দু স্কুল শিক্ষক, আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি, কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন, হিজাব পড়েছেন বলে কাউকে মারধর করেছেন, এরকম আমি কখনো দেখি নাই, এক্সপেরিয়েন্স করি না। খালেদ ভাই, আপনি আপনার বাড়ি তোমরা আপনি আপনার বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের যে কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন, তারা এটা বলবে, তারা এটা একদম। এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে ওই আপনি যদি যে কোনো স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজাব পরার কারণে পিটিতে, স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয়, এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য, তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায়, এবং তিনি সে সময় দোষদণ্ড প্রভাবশালী ছিলেন, এবং দুইজন স্টুডেন্টকে তার কথা না শোনার কারণে তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছিলেন, মানে 2জন আন্ডার এজ মানে স্কুলের স্টুডেন্ট আর কি, 14-15 বছরের 2টা বাচ্চাকে। এইগুলো আপনি সেখানে ওই আশেপাশের অভিভাবক যারা আছে, যে কাউকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। বেশি দিন আগের তো ঘটনা না, 2014 সাল থেকে 19 সালের ঘটনা। তো এখন যে মবটা করা হলো, সেটাতে কি আপনার ভূমিকা ছিল কোনো? আপনি বলেছিলেন যে তোমরা যাও গিয়ে 5 আগস্টের পরে যেভাবে আসলে বিভিন্ন স্কুলে সারা দেশে মব হয়েছে, আমরা সরকার থেকে সেটা নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করেছি। শিক্ষা মন্ত্রণালয় সে সময় কাজ করেছে, এবং সেখানে ওই যে একটা ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে, সেখানে বাবা মূলত গিয়েছিলেন তাকে সেখান থেকে মানে বাঁচানোর জন্য, মানে শিক্ষার্থীদের থেকে। শিক্ষার্থীরা প্রথমে দাবি করে পদত্যাগের, তিনি পদত্যাগ করতে রাজি না হলে এক ধরনের মানে মব তৈরি করা হয় এবং ওই ধরনের সিচুয়েশন তৈরি করা হয়। কিন্তু পূর্ববর্তী শত্রুতা এবং ইয়ার জের ধরে তিনি দায়টা আমাদের উপরে, বাবার উপরে দিয়েছেন। এবং ওই শত্রুতার রেশটা যদি আমি বলি, তাহলে তিনি এই যে স্বাক্ষর জালিয়াতি করে বাবাকে অপসারণ করার কারণেই তো উনি আসলে প্রধান শিক্ষক, উনি তো বেনিফিশিয়ারি, ওটার উনি প্রধান শিক্ষিকা হতে পেরেছেন। এবং পরবর্তীতে শিক্ষা বোর্ড সেখানে ইয়া দেয় যে ওনাকে আবার পুনর্বহাল করার জন্য, এটা ভুয়া, এবং সেখানেও ওনারা মানেননি। হাইকোর্ট ওনারা রিট করেছেন, 2বার রিট করেছেন, 2বারই ভার্ডিক্ট বাবার পক্ষে আসে। এবং পরবর্তীতে বাবা তার ওই যে 5 বছর যে চাকরিতে ছিলেন না, সেই বকেয়া বেতন ভাতা সহ আবার চাকরি পুনরায় ফেরত পান 2020 সালে। আমার মনে হয় এই ব্যাপারটা আসলে আদালতে ট্রাই করা উচিত, কারণ আপনি আপনার কথা বলছেন, তারা তাদের কথা বলছেন, সেই ব্যাপারটা আসলে আদালতে দেখা উচিত। অবশ্যই আমি আদালতে ট্রাই করব, অবশ্যই। রাইট, আমরা একটু খেলার মাঠে আসি। আপনাকে বড় বড় 2টি মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় যথেষ্ট বড়, তার বাইরে আপনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, সেটি সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলির একটা। কিন্তু আপনার সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যে আপনার নিয়োগ করা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আবার আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে আপনি নিয়োগ করেছেন। ফারুককে অপসারণের আগে আপনি বলেছিলেন দুর্নীতি নয়, ব্যর্থতার দায় তাকে সরানো হয়েছে। তো 9 মাসের মধ্যে আপনি সফল বা ব্যর্থ এটি আপনি বুঝতে পেরেছেন কিনা? বাজারে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে। একটি কথা হচ্ছে যে মানে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আসলে বিসিবি আপনি পান নাই, কারণ ফারুক ভাই আসলে আপনার কথা শুনতেন না। অনেক রকম কথা আছে এরকম যে আপনি, আমি যদি এটাকে এরকম ভাবে বলি যে শত্রুকে ঘায়েল করতে গিয়ে আপনি ফারুক ভাইকে এরকম একটি ইয়ার মধ্যে দিয়ে নিয়েছেন। আপনি একটু বলবেন যে 9 মাসে তো ব্যর্থতা সফলতা এটা বোঝানো সম্ভব না। খালেদ ভাই, ফারুক ভাইকে তো মানে আমাদের সরকার দায়িত্ব আসার পরে আমরাই নিয়ে আসছি। এখন স্পোর্টসের ক্ষেত্রে যেটা, স্পোর্টসের স্টেক হোল্ডারদের সাথে কথা বলার মাধ্যমে ওই সময়টায় সবাই ফারুক ভাইয়ের ব্যাপারে খুব পজিটিভ বলেছে, এবং সেই জায়গা থেকে ফারুক ভাইকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং এনএসসির 2জন ডিরেক্টরের কোটায় ওনাদেরকে নেওয়া হয়েছিল, সেখান থেকে উনি পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখন মনে করেন অনেকে এটা বলে থাকে, কিন্তু দেখেন যে বোর্ডে আরো 9জন ডিরেক্টর আছে, 9জন ডিরেক্টরের মধ্যে 8জন ডিরেক্টর মন্ত্রণালয়কে অভিযোগ করেছে যে ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন, কোনো সিদ্ধান্ত তিনি যেভাবে কনস্টিটিউশনে উল্লেখ আছে সেভাবে নিচ্ছেন না। এবং আমরা কাজ করতে গিয়ে যেভাবে আমাদের অভিজ্ঞতা যেটা হয়েছে, বিপিএল আয়োজনে গতবার কি ব্লান্ডার হয়েছে এটা আপনি দেখেছেন। আমরা মন্ত্রণালয় থেকে ওইটা নিয়ে আমাদের একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল মন্ত্রণালয় থেকে। কমিটির রিপোর্টে একটা বড় নিয়ামক ছিল এই পরিবর্তনের ক্ষেত্রে। আমরা মন্ত্রণালয় থেকে বলেছিলাম যে রাজশাহী এবং চট্টগ্রামে যে টিম দেওয়া হচ্ছে, দে আর নট ক্যাপাবল টু রান এ বিপিএল টিম। এবং আলটিমেটলি ওইটাই হয়েছে, তারা বিদেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে না, দেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে না। আমাদের জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদের অনেক মানক্ষুণ্ণ হয়েছে। এবং এই যে এগুলোকে আপনি মানে ব্যর্থতা বলবেন, এগুলো তো অবশ্যই। এবং বাংলাদেশের ক্রিকেটের যে ক্রম অবনতি এবং একই সাথে
ক্রিকেটের থেকে ওনার ইন্টারেস্ট আমি দেখছি যে পরবর্তীতে আবার কিভাবে প্রেসিডেন্ট হয়ে আসা যায়, সেটার জন্য ক্লাব কিভাবে নেওয়া যায়, তারপরে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন দিকে ওনার ইন্টারেস্টটা বেশি দেখা গেছে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা আনকনস্টিটিউশনাল কিছু করি নাই, যেহেতু এনএসসির 2টা ডিরেক্টর কোর্ট আছে, ওই ডিরেক্টর কোর্টে তিনি ছিলেন, যেহেতু এটা মন্ত্রণালয়ের আসলে মনোনয়ন, মন্ত্রণালয় চাইলে সেই মনোনয়ন উইথড্র করতে পারে, পারফরমেন্স বিবেচনায় আমরা মনোনয়নটা উইথড্র করতেছি এবং সেখানে নতুন একজনকে মনোনয়ন দিয়েছে এবং যথারীতি তিনি আমার নির্বাচিত হয়ে জাস্ট ছোট একটা প্রশ্ন, করছেন। বিসিবির যে অন্য 8 ডিরেক্টর, মানে 9 ডিরেক্টরের মধ্যে 8 ডিরেক্টরই তো গত সরকারের সময়ও ছিলেন, সেইটা আপনারা বিবেচনায় নিয়েছিলেন কিনা যে আপনাদের দুজন মাত্র ডিরেক্টর, শুধু আপনি নতুন 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 নিয়ম দিয়েছেন, কিন্তু 9 ডিরেক্টর সব ডিরেক্টরই তো সরকারের সময় ছিলেন। মোট 25 জন ডিরেক্টর ছিলেন এবং তার মধ্যে থেকে প্রায় 15 জনের কাছাকাছি পালিয়ে গেছেন বা পদত্যাগ করেছেন, 2-1 জন পদত্যাগ করেছেন, বাকিরা পালিয়ে গেছেন। তো আপনি জানেন কিনা যে বিসিবিতে তো ইলেকশনের মাধ্যমে হয়, ডিস্ট্রিক্ট ডিভিশনের সরকারের প্রভাব থাকে, কিন্তু ক্লাবে কিন্তু সরকারের অত বেশি প্রভাব থাকে না, কারণ ক্লাবগুলো ওন করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। তো ক্লাবের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে তো অপসারণ করা কনস্টিটিউশনালি আমাদের জন্য পসিবল না। মানে তারা যখন অভিযোগ করলো তখন অভিযোগটা আমলে নেওয়ার সময় আপনি এই ব্যাপারটা ভেবেছিলেন কিনা যে তারা না, অভিযোগ অবশ্যই আওয়ামী লীগ আমলে একটা মজার ব্যাপার হলো, মানে এটাতে বিসিবির বোর্ডের ডিরেক্টররা যারা এখনো আছেন তাদের অনেকেই আমার খুবই, কিন্তু আমি এটা বলতে বাধ্য, গত সরকারের সময় কিন্তু কর্পোরেটও আসলে সরকারের দখলেই ছিল, মানে এটা আপনি আবাহনী লিমিটেড বলেন, অবশ্যই প্রভাবের বাইরে তো ছিল না, প্রভাবের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তবে তাদের অভিযোগগুলো আমরা আমলে নিয়েছি এবং অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি এবং সেখানে আমরা যথেষ্ট সত্যতা পেয়েছি এবং আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ছিল বিপিএল সংক্রান্ত এবং আদার্স, সেটাও আমরা দেখেছি। এবং আপনি দেখেছেন যে বিসিবিতে দুদক গেছে প্রথমবারের মতো এবং এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে। এবং কিন্তু সেটা তো পরে বোঝা গেছে যে, কারণ সেটাও এরকম রিপোর্ট আমরা দেখছি, জনাব ফারুক আহমেদ এত কোটি টাকা সরালেন, পরে দেখা গেল যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে আসছেন, পরে দেখা গেল যে ওইটা যে সরাইছে সেইটাও ডিরেক্টরের দুই ডিরেক্টরের সইয়ে, তার সইয়ে না। সেটা তো আমিও বলছি, যখন ওই বিষয়টা আসলো তখন আমি নিজে বলছি এবং সেটার জন্য আমাকেও লোকজন গালি দিচ্ছে যে আমি বোধহয় ভাগ পাইছি, অথচ টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরানো হয়েছিল। সেটা এখন আমাদের দেশে তো এই ফ্রেমিংটা হয়, এটা বাস্তব। তবে সেটা আমার ফারুক ভাইয়ের সাথে এখনো ভালো সম্পর্ক, আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত বিরোধ বা ইয়া নেই। ওনার সাথে আমার ইয়াটা এক জায়গাতে হয়েছে যে ক্রিকেটটাকে এই সময় ফেল করতে দেওয়া যাবে না, কারণ এটা আমার, যেহেতু আমি দায়িত্বশীল, সেই জায়গা থেকে আমার একটা বড় ব্যর্থতা হিসেবে রয়ে যাবে। আপনি দেখেন ফুটবল বাংলাদেশে নতুন করে রিব্র্যান্ডিং হয়েছে, ফুটবলে বাংলাদেশ ভালো করছে, কিন্তু ক্রিকেটে বাংলাদেশ অবনতি দিয়ে যাচ্ছে, যেটা আমাদের আসলে সবচেয়ে বড় স্পোর্টস হিসেবে গণ্য করা হয়। তো সেই জায়গা থেকেই আরেকজনকে দায়িত্বে নিয়ে আসা এবং তুলনামূলক বেটার যাকে মনে হয়েছে, এবং তিনি কাজ করছেন। সামনে বিসিবির ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া, পরবর্তীতে যে প্রেসিডেন্ট আসবে বা যারা আসবে তারাই দায়িত্ব পালন করবেন। জনাব আসিফ সজীব ভাইয়া, অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করে নিই যে, আপনি ক্রিকেট মাঠে গেলে আপনার নামে মিছিল হয়, সেটা আন্তর্জাতিক খেলা হোক বা বিপিএল খেলা হোক, এই চর্চা আমরা পাপন সাহেবের আমলে দেখেছি, পুরনো ওই বন্দোবস্ত পরিত্যাগ করছেন না কেন? মানে নাকি উৎসাহ দিচ্ছেন যারা আপনার নামে মিছিল, তারা স্টেডিয়ামে গেলে আইসক্রিম খেতে পায়? না, এটা আসলে কারা দিয়েছে আমি করতে পারি না, কিন্তু পরবর্তীতে আমি যোগাযোগ করে তাদেরকে নিষেধ করেছিলাম এই ধরনের কাজ যাতে না করে। এবং আপনি যদি দেখেন সংবাদ সম্মেলনে আমি নিজেও তাদেরকে থামানোর চেষ্টা করেছি। এটা তো আসলে যখন মনে করেন বুলবুল ভাই, আমাদের ক্ষেত্রে একটা পারসেপশন হয় যে আমাদের হয়তো পলিটিক্যাল লোকজন আছে, কিন্তু বুলবুল ভাই যখন অস্ট্রেলিয়া থেকে 15 বছর পরে আয়েশা প্রথম বিসিবিতে ঢুকলেন, তখনও তো বিসিবিতে ওনার নামে মিছিল হয়েছে। তাহলে এরা কারা? আসলে সবসময় কিছু লোকজন ভাই থাকে যারা এটা করে বা একটু অতি উৎসাহী এই ধরনের কার্যক্রম করে থাকে। তো এটা পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহ। ঠিক আছে, আমরা আরেকটু সিরিয়াস বিষয়ে যাই। এটা ইদানিংকার বিষয়, মিটফোর্ডে পাথর দিয়ে যখন থেতলে হত্যা করা হয়, তখন আপনি ক্ষোভ নিয়ে ফেসবুকে লিখেছিলেন, প্রস্তর যুগে স্বাগতম, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না, ধন্যবাদ। কিন্তু আমরা গত বছর থেকেই দেখেছি, ভাত খাওয়ানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটি একজনকে হত্যা করা হয়েছে, কথিত তৌহিদি জনতা শতাধিক মাজারে আগুন দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, পোশাকের জন্য কোথায় কিভাবে চলাচল করবে এই কারণে নারী আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে তৌহিদি জনতা অভিযুক্তদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছে, ঘোষণা দিয়ে বুলডোজার অভিযানের মাধ্যমে বাড়িঘর গুড়িয়ে দেওয়া, এসব ঘটনাও প্রস্তর যুগের মধ্যে পড়বে কিনা? আপনি কোনো ঘটনায় প্রতিক্রিয়া জানার সময় সিলেক্টিভ কিনা, এবং সিলেক্টিভ হতে গিয়ে আপনি এক ধরনের লোকদের সন্তুষ্ট করতে চান কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তো আমি পোস্ট করেছি যে এই ধরনের মব কোনোভাবে আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না, এবং সেটাতেও শাস্তি নিশ্চিতের জন্য, গ্রেফতারের জন্য আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করেছি। মাজারে যে ধরনের ভাঙচুর হয়েছে সেটাও আমরা স্ট্রংলি কন্ডেম করেছি, এবং উপদেষ্টা মাহফুজ আলম এই বিষয়টা নিয়ে অনেক সোচ্চার ছিলেন, তিনি কাজ করেছেন, সরকার কাজ করেছে। এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির, আমি মনে করি এই সরকারের একটা বড় নেগেটিভ এবং ইয়ার জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা উন্নয়ন করতে না পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সবসময় যে খুব ভালো অবস্থায় থাকে তা না, তবে এই সরকারের সময়টাতে দেখা গেছে যে বিগত সময়ের তুলনায় এই ধরনের ঘটনা একটু বেশি ঘটেছে। এবং এটার ক্ষেত্রে কিছু বাস্তবতাও তো আসলে দেখতে হবে যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি প্রায় 1 মাস আমাদেরকে পুলিশ অফিসার খুঁজে আনতে হয়েছে যে কোথায় আছে, পালা গেছে বা